গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের পর এবার উত্তাল ইউরোপের ক্যাম্পাস। অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ঘোষণা দিয়েছেন ইসরায়েল একাই লড়বে। উপজেলা নির্বাচনকে ঘিরে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাথে রয়েছে আমি জেসমিন জেসিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, নতুন করে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অন্তত 32 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘাত, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিক্ষোভের মধ্যে ইউরোপের কিছু দেশে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ প্রতিবাদ হলো। গত মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে। ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও। তারা এজন্য শীঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির আয়োজনের আহ্বান জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার ও বুধবার 2 দিনে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় 300 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চান শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে গাজার রাফায় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ইসরায়েল একাই লড়বে। তিনি বলেন, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব। আমি বলছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের অস্ত্রের বদলে নখ দিয়েই লড়াই করব। নেতানিয়াহু 1948 সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাঙানি গায়ে মাখেননি। তিনি বলেন, 76 বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন, বিপক্ষে ছিল অনেকেই। আমাদের অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। তবে আমাদের মধ্যে চরম উদ্যম, নায়কত্ব ও একতা ছিল। আমরা জয়ী হয়েছিলাম। তিনি আরও বলেন, মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে। সূত্র রয়টার্স। אזרחי ישראל, אנחנו במלחמה. 7 মে হামাস বলেছে, তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদেরকে জানিয়েছে যে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করছে তারা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একজন কর্মকর্তা বলেন, গোটা বিষয়টি এখন ইসরায়েলের হাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে, তবে আলোচনা অব্যাহত থাকবে। এর আগে রাফা শহরের কিছু অংশ খালি করার জন্য ফিলিস্তিনিদের সতর্ক করার পর ইসরায়েলের সেখানে বিমান হামলা চালায়। দীর্ঘদিন ধরে হামাসের দখলকৃত দক্ষিণের শহরটিতে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। মনে করা হয় শহরের কয়েক হাজার বাসিন্দা ইসরায়েলের এই অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোমবার অনেককে নানা যানবাহনে কিংবা গাধার গাড়িতে উঠতেও দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলার পর রাফা শহরের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার আদেশকে একটি বিপজ্জনক তীব্রতা বৃদ্ধি বলে অভিহিত করেছেন একজন হামাস কর্মকর্তা। যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হচ্ছে যুদ্ধে 1 সপ্তাহের বিরতি এবং কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া, যারা হামাসের হাতে বন্দী। সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতিতে বলেছে, তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের প্রস্তাবের অনুমোদন সম্পর্কে জানিয়েছেন। প্রস্তাবের সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন যে শর্ত পূরণ হলে হামাস সারা জীবনের জন্য শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করতে রাজি হয়েছে। বিবৃতির ওই বাক্যাংশটি ইঙ্গিত দেয় যে হামাস তার সশস্ত্র সংগ্রামের সমাপ্তির কথা ভাবতে পারে, যদিও সেখানে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। এবারে যুদ্ধবিরতি চুক্তি 2 ধাপে, প্রতিটি ধাপ 42 দিন স্থায়ী হবে। প্রথম ধাপে জিম্মি করা নারী ইসরায়েলি যোদ্ধাদেরকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে।
যাদের কেউ কেউ যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এই সময়ের মাঝে ইসরায়েলি সৈন্যরা গাজায় থাকবে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 11 দিনের মধ্যে ইসরায়েল গাজা ভূখণ্ডের কেন্দ্রে গড়ে তোলা তাদের সামরিক স্থাপনাগুলো ভেঙে ফেলা শুরু করবে এবং সালা আল দিন সড়ক থেকে সরে যাবে। এটি গাজার উত্তর থেকে দক্ষিণের উপকূলীয় প্রধান সড়ক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যদিও হামাসের প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক শর্ত থেকে অনেক দূরে, তারপরও ইসরায়েলের জন্য যে যে শর্তে চুক্তিতে পৌঁছানো সম্ভব সেই মর্মে মধ্যস্থতাকারীদের একটি প্রতিনিধি দলকে পাঠাবে ইসরায়েল। একই সময় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফা অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে যে যুদ্ধের লক্ষ্যগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হামাসের ওপর সামরিক চাপ অব্যাহত রাখতে হবে। তাদের লক্ষ্যগুলো হচ্ছে জিম্মিদের মুক্তি, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং ভবিষ্যতে গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ না হয় তা নিশ্চিত করা। אזרחי ישראל, אנחנו במלחמה. এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, কাতার ও মিশরকে সাথে নিয়ে একটি চুক্তি করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে এবং অংশীদারদের সাথে এটি নিয়ে আলোচনা করছে। আমরা বিশ্বাস করি যে ইসরায়েলি জনগণের সর্বোত্তম স্বার্থ হচ্ছে জিম্মি চুক্তি। এটি ফিলিস্তিনি জনগণেরও সর্বোত্তম স্বার্থ, তিনি যোগ করেন। এটি অবিলম্বে একটি যুদ্ধবিরতি আনবে, এটি গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দিবে এবং তাই আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে যাচ্ছি। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণ অংশে হামলা চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা ও 250 জনকে জিম্মি করার পর থেকে এই যুদ্ধ শুরু হয়। তবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি সামরিক অভিযানে এ নিয়ে গাজায় 34,700 জনেরও বেশি লোক নিহত হয়েছে। গত নভেম্বরে একটি যুদ্ধবিরতি হয়েছিল। এক সপ্তাহের সেই যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলি কারাগারে বন্দী 240 জন ফিলিস্তিনকে মুক্তির বিনিময়ে 150 জন জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েল বলছে যে গাজায় 128 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 34 জন মৃত বলে ধারণা করা হচ্ছে। We share the view with other observers that these elections were not free and fair. দল থেকে ভোট বর্জনের নির্দেশনা দেওয়া হলেও দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই সেটি মানছেন না। এ ঘটনায় তৃণমূলের উপর দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে সামনে আসছে দলের অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটের মতো বিষয়গুলো। সার্বিক দিক বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে 17 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি সাংগঠনিকভাবে ক্রমে আরও দুর্বল দলে পরিণত হচ্ছে। দলটির শীর্ষ নেতারা অবশ্য তা মনে করছেন না। উল্টো তাদের দাবি, গত কয়েক বছরের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। যতই দিন গড়াচ্ছে নেতৃত্ব সংকটে দলের অভ্যন্তরে সমন্বয়হীনতা, কোন্দল এবং তৃণমূলে বিশৃঙ্খলার মতো সমস্যাগুলো বিএনপিতে ততই প্রকট হতে দেখা যাচ্ছে। চলমান উপজেলা নির্বাচনকে ঘিরে সম্প্রতি বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি, কিন্তু কেন্দ্রের নির্দেশনা অগ্রাহ্য করে দলটির মাঠ পর্যায়ে শতাধিক নেতাকর্মী ইতোমধ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদেরকে পরে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গত 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় 79 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কার করার আগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এমনকি সরাসরি কথা বলেও থামানোর চেষ্টা করেছে দলটি, যদিও কোনো প্রচেষ্টাতেই শেষ পর্যন্ত কাজ হয়নি। উল্টো আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপি আরও অত্যন্ত 61 নেতাকর্মী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সপ্তাহখানেক আগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে ভোট বর্জনের নির্দেশনা দেওয়া হলেও দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই সেটি মানছেন না। এই ঘটনায় তৃণমূলের উপর দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে সামনে আসছে দলের অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা ও নেতৃত্ব সংকটের মতো বিষয়গুলো। এদিকে বহিষ্কারের কঠোর ব্যবস্থা নেওয়ার পরও ভোট করা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিরত রাখতে না পারার বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। এটি মোটেও ভালো লক্ষণ নয়। গণমাধ্যমকে বলেন বিএনপির জেলা পর্যায়ের একজন জ্যেষ্ঠ নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা আরও বলেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা ভোটে জিতলেও অনেকে নির্দেশ অমান্য করে নির্বাচনে যেতে উৎসাহিত হবে।
এতে দলের চেইন অফ কমান্ড ক্ষতির মুখে পড়বে। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েও নেতাকর্মীদের ভোটের মাঠ থেকে সরাতে পারছে না বিএনপি। অথচ তৃণমূলের এসব নেতাকর্মীদের অনেকেই এতদিন মামলা, হামলা এবং নির্যাতন সহ্য করার পরও মাঠে থেকে দলের আন্দোলন কর্মসূচি চালিয়ে এসেছে বলে জানা যাচ্ছে। তাহলে হঠাৎ কেন তারা কেন্দ্রের নির্দেশ অমান্য করে ভোট করছেন? জাতীয় নির্বাচনের পরে বিএনপি যদি আগে থেকেই ঘোষণা দিত যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, তাহলে আমি এই ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্তে যেতাম না। বিবিসি বাংলাকে বলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তোফাজ্জল হোসেন। তিনি আরও বলেন, এরপর মার্কাট দেওয়ার 2 দিন আগে আমাকে হঠাৎ করে বলল যে এখন নির্বাচন করা যাবে না, কিন্তু ততক্ষণে আমি এলাকার জনগণকে কথা দিয়ে ফেলেছি যে নির্বাচন থেকে সরে যাব না। এবারের উপজেলা নির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে গোপনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এবারের উপজেলা নির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে গোপনে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি ইউনিয়নে বিএনপির কমিটির লোকজন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করছে। গণমাধ্যমকে বলেন মানিকগঞ্জের সিংড়াইর উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা তোফাজ্জল হোসেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, দল কি তাদের দেখে না? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? শুধু আমাদেরকেই বহিষ্কার করা হলো, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কেন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন? আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা নির্বাচন করছেন তারা হয়তো আশ্বাস দিয়েছেন যে ভোটে জয়লাভ করলে তোমাকে আর পুলিশি যন্ত্রণা করব না। গণমাধ্যমকে বলেন মোহাম্মদ হোসেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা কেন আওয়ামী লীগের হয়ে কাজ করছেন? আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা নির্বাচন করছেন তারা হয়তো আশ্বাস দিয়েছেন যে ভোটে জয়লাভ করলে তোমাকে আর পুলিশি যন্ত্রণা করা হবে না। গণমাধ্যমকে বলেন মোহাম্মদ হোসেন। এছাড়া আত্মীয়তার সম্পর্ক, আর্থিক লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা অর্জনের জন্য বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের পক্ষে ভোটের মাঠে কাজ করছেন বলেও দাবি করেছেন তিনি। একসময় রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক অবস্থা এখন অনেকটাই নাজুক হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই অবস্থার জন্য দলটির শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয়হীনতাকেই দায়ী করছেন কেউ কেউ। তারেক জিয়া লন্ডন থেকে একটা নির্দেশনা দিচ্ছেন, দেশে ডিসবি এক ধরনের নির্দেশ দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে দলের মহাসচিব আরেক রকম নির্দেশ দিচ্ছেন। বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন। এই যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা এবং সেখানে সমন্বিত কোনো নির্দেশনা নেই, পলিসি নেই, উদ্দেশ্য নেই, এতে দলের নেতাকর্মীরা অনেক সময় বুঝতে পারছেন না যে কার কথা শোনা উচিত। এসব কারণে দাবি আদায়ে শক্ত আন্দোলন গড়ে তুলতে না পারায় নেতাকর্মীদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। যে দল ক্ষমতার বাইরে থাকে সে দলের মধ্যে যখন এমন উপদল এবং বিক্ষিপ্ততা তৈরি হয় তখন কিন্তু নেতাকর্মীদের মধ্যেও একটা হতাশা এবং দুদল্যমানতা তৈরি হয়। এমন পরিস্থিতি দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দলের নেতাকর্মীদেরকে একতাবদ্ধ রাখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সেটি করতে ব্যর্থ হয়েছে, বিবিসি বাংলাকে বলেন মিস নাসরিন। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সেটি করতে ব্যর্থ হয়েছে, বিবিসি বাংলাকে বলেন মিস নাসরিন। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আদালত। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরেকটি মামলায় তার 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো জবাব দিচ্ছে না, কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন। তার দাবি প্রধানমন্ত্রী সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন, তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। আজ রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, ওর ক্যান্সারে মারা যাচ্ছে বারোট করার ব্যবস্থা আছে কিনা, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ পাচ্ছে। কারণ আমরা নিজেই জানেন যে এখানে আমি কথা আজকে বলেছি, এখানে একটা তথ্য তৈরি করা হচ্ছে
যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করতে হবে, লুটের ব্যবস্থা করতে হবে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী করতে পারে। 8 মে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনো কোনো মামলায় বিচার হবে বিনা শুনানিতে। তিনি আরও বলেন, অবৈধ সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিয়ে কারান্তরীণ করতে বিরাজনৈতিকরণের প্রক্রিয়া বাস্তবায়িত করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে। বিএনপি মহাসচিব দাবি করেন, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় এই পর্যন্ত প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিকে নির্বাসনে দেওয়ার তাদের চেষ্টা প্রতিটি নির্বাচনে দেখতে পাচ্ছি। ডামি প্রার্থীও তারাই ঠিক করছে, তথাকথিত বিরোধী দলের আসনও তারাই ঠিক করে দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 মাস পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন। সর্বশেষ গত 27 অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা হয়, সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় 3.5 মাস কারাগারে থাকার পর গত 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। এরপর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত সপ্তাহে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেন তিনি। এরপর গতকাল ঢাকার নয়াপল্টনে যুবদলের সমাবেশে বক্তব্য দেন। এই ছিল আজকের আলোচিত খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের আলোচিত খবর জানার জন্য বাংলা FM নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।